হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইজি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আমি ডিসকাস করব, যেখানে আমি দেখেছি ছেলে মেয়েদের মধ্যে একটা সমস্যা আছে। কে কয়েকটা ছোট ছোট কনসেপ্ট হয়, যেমন রুল অফ ল, তার সাথে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এবং ডিউ প্রসেস অফ ল। এই তিনটে কনসেপ্টে আমি দেখেছি সবার কিন্তু একটা সমস্যা আছে। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, সেখানে আমি তোমাদেরকে কনসেপচুয়াল ক্ল্যারিটি দেবো এই তিনটে কনসেপ্ট সম্বন্ধে, এবং এই তিনটে কনসেপ্টের কথা ভারতের সংবিধানের পার্সপেক্টিভে কোথায় বলা আছে সেটা নিয়েও ডিসকাস করব। তো তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো, এবং আমি শিওর এই ভিডিওটা খুব বেশিক্ষণের হবে না, কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু এই রুল অফ ল, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আর ডিউ প্রসেস অফ ল এর মধ্যে যে বেসিক ডিফারেন্সটা আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখো, আমি তোমাদের সাথে আলোচনা করি রুল অফ ল। এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে আমাদের লার্ন ইজিতে যে ডাব্লিউবিসিএস এর ব্যাচ চলছে এবং অন্যান্য এক্সামের ব্যাচ চলছে, সেখানে পলিটি ডেফিনেটলি আমিই পড়াচ্ছি। যদি তোমাদের মনে হয় যে তোমরা এই ক্লাসগুলো করবে এবং আমার কাছে পলিটিটা নতুন করে শিখবে, তাহলে ডেফিনেটলি তোমরা জয়েন করতে পারো। যাই হোক, আমি এবার শুরু করে দিই আমাদের আলোচনা রুল অফ ল। দেখো, রুল অফ ল যদি ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, রুল অফ ল মানে হলো, রুল অফ ল হলো আমাদের দেশে আইনের শাসন আছে, আমাদের দেশে কোনো শাসকের শাসন নেই। তোমরা সবাই জানো একসময় আমাদের দেশে রুলাররা আমাদের দেশে শাসন করতো, মানে তারা ছিল শাসক। এবং তুমি যদি বলো তাহলে বর্তমানেও তো রুলার রয়েছে না, বর্তমানে আমরা হয়তো মুখে বলে থাকি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আমরা রয়েছি, নরেন্দ্র মোদীর শাসনে আমরা রয়েছি, কিন্তু আদতে এনারা কিন্তু শাসক নয়, এনারা হলো গভর্নমেন্ট, এরা হলো সরকার। এবার তুমি যদি বলো সরকারও শাসন করে, শাসকও শাসন করে, না, একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে শাসক এবং সরকারের মধ্যে। তোমরা মাথায় রাখবে, যারা সরকারে থাকেন মানে যারা গভর্নমেন্ট হয়, তাদের কাজ হলো গভর্নেন্স দেয়া, তারা কিন্তু শাসন করেন না, তারা গভর্নেন্স দেন। এবং এই সরকার যারা আছেন, এই সরকার কিন্তু হয় নির্বাচিত, ইলেক্টেড, এবং ডেফিনেটলি যেখানে সরকার থাকে সেখানে কিন্তু তাদেরকে সংবিধান মেনে চলতে হয়। অর্থাৎ সরকার যেটা চায় সেটা কিন্তু করতে পারে না, কারণ সরকারের মাথার উপরে রয়েছে সংবিধান, সরকারকে সংবিধান মেনে চলতে হয়। সংবিধান আমাদের দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট আইন, সংবিধান আমাদের দেশের ফান্ডামেন্টাল ল, সংবিধান আমাদের দেশের সুপ্রিম ল। তাই সরকারের কাছে থাকে লিমিটেড ক্ষমতা, সরকারকে সংবিধান মেনে কাজ করতে হয়, সরকারকে সংবিধান মেনে পলিসি বা আইন তৈরি করতে হয়। কিন্তু যারা শাসক হন তাদের কাছে ছিল আনলিমিটেড পাওয়ার। যেমন এক সময় আমি যদি বলি চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে সমুদ্রগুপ্ত থেকে শুরু করে আকবর, আলাউদ্দিন খলজি, ইভেন ব্রিটিশ, এনারা কিন্তু ছিল রুলার। কারণ সেই সময় আমাদের দেশে প্রপার কোনো একটা কনস্টিটিউশনকে আমরা ফলো করে দেশ চালাতাম না, এবং এই সমস্ত রুলারদের কাছে ছিল আনলিমিটেড পাওয়ার, কারণ কোনো সংবিধান মেনে তাদেরকে কাজ করতে হয়নি। তাহলে রুল অফ ল মানে হলো আমাদের দেশে কিন্তু শাসকের শাসন চলবে না, বরং আমাদের দেশে এটা চলবে, আমাদের দেশে কিন্তু আইনের মাধ্যমে দেশটা চলবে। এবং ধরো তুমি কাউকে খুন করলে, লেটস তুমি কাউকে মার্ডার করলে, তাহলে কিন্তু মার্ডার করলে কি শাস্তি হবে সেটা কিন্তু আমাদের দেশে সরকার ঠিক করে দেবে না, বরং আমাদের দেশে মার্ডার হলো একটা ক্রিমিনাল ল, এবং আমাদের দেশে ক্রিমিনাল ল আছে, দ্যাট ইজ বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। আগে এই লকেই আমরা বলতাম ইন্ডিয়ান পিনাল কোড, যেটা 1860 সালে তৈরি হয়েছিল। তো এই যে বিএনএস, সেই বিএনএস এ কিন্তু বলা আছে যে তুমি খুন করলে তোমার শাস্তি হবে। তাহলে কি, দেশে আইন আছে, সেই আইন অনুযায়ী কিন্তু দেশ পরিচালিত হবে। অর্থাৎ ধরো ফর এক্সাম্পল, আমি হতে পারি আপার কাস্ট, আবার আমি হতে পারি কোনো দলিত, আমি হতে পারি মেজরিটি রিলিজিয়ান হিন্দু থেকে বিলং করি, হতে পারে আমি মাইনরিটি, হতে পারে আমার পলিটিক্যাল পাওয়ার অনেক বেশি, আমি হয়তো কোনো মন্ত্রীর ছেলে, হতে পারে আমার সোশ্যাল পাওয়ার অনেক বেশি, হতে পারে এমনও হতে পারে যে আমি হয়তো খুব ধনী, ঠিক আছে, আমি খুব রিচ, কিন্তু সেগুলো ম্যাটার করে না। রুল অফ ল অ্যাকচুয়ালি যেটাকে প্রমোট করে সেটা হলো ইকুয়ালিটি। অর্থাৎ আমি যদি বাংলায় বলতে চাই, নোবডি ইজ অ্যাবভ ল, মানে বাংলায় কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে রুল অফ ল মানে দেশটা আইনের দ্বারা পরিচালিত হবে। আমার কাস্ট কি, আমার রিলিজিয়ান কি, আমার পলিটিক্যাল পজিশন কি, আমার ইকোনমিক্যাল স্টেটাস কি,
সেগুলো ম্যাটার করবে না। তাই জন্যই আমাদের দেশে আছে রুল অফ ল। আজকে দেখো দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকেও কিন্তু জেলে যেতে হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাকেও জেল খাটতে হয়েছে। এগুলো কেন? তারা তো পলিটিক্যালি অনেক আমাদের থেকে সুপ্রিম পজিশনে এখনো আছেন বা আগেও ছিলেন, কিন্তু তাদেরকেও জেল খাটতে হয়েছে এই কারণে, বিকজ আমাদের দেশে তো কেউ আইনের ঊর্ধ্বে নয়। হতে পারে সে মন্ত্রী, হতে পারে সে মুখ্যমন্ত্রী, হতে পারে সে প্রধানমন্ত্রী, হতে পারে সে অন্য কোনো ইম্পর্টেন্ট পজিশনে রয়েছে। সালমান খান এক সময় জেল খেটে এসছে, সঞ্জয় দত্তের জেল হয়েছিল, কারণ তারা তো আমাদের থেকে ইকোনমিক্যালি অনেক এগিয়ে। কিন্তু ইকোনমিক্যাল স্ট্যাটাস এসব ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হলো নোবডি ইজ অ্যাবভ ল। রুল অফ ল ইন ইন্ডিয়া ইজ এ ফাউন্ডেশনাল কনস্টিটিউশনাল প্রিন্সিপল এনশিওরিং দ্যাট, যেটা ইনশিওর করছে যে অল সিটিজেন ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট আর সাবজেক্ট টু দ্য সেম ল। সবাইকেই একই আইনের আওতায় আনা হয়েছে এবং সেটা ইকুয়ালিটিকে আপহোল্ড করছে। এবং আরবিটারি পাওয়ার যেটা আছে, যে যা ইচ্ছে করতে পারি, কেউ আমায় কিছু বলতে পারবে না, এই যে যা ইচ্ছে করার যে ক্ষমতা, সেটাকে প্রিভেন্ট করছে রুল অফ ল, বিকজ নোবডি ইজ অ্যাবভ ল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রুল অফ ল এর কনসেপ্ট আমরা যে দেশ থেকে নিয়েছি সেটা হলো ইউনাইটেড কিংডম। যিনি দিয়েছিলেন তার নাম হলো এভি ডাইসি, তিনি এই কনসেপ্টটা দিয়েছিলেন। আর যদি বলে রুল অফ ল আমাদের দেশের সংবিধানের কোন আর্টিকেলে আছে, তোমরা দেখে নেবে আর্টিকেল 14, যেখানে কিন্তু ইকুয়ালিটি বিফোর ল তার কথা বলা আছে, বা রুল অফ ল এর কথা বলা আছে। হলো রুল অফ ল, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা নেক্সট চলে যাই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, সরি, এই কনসেপ্টটার মানে কি? দেখো, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এর মানে হলো আইনে না কিছু প্রসিডিওর থাকে, আর যারা ধরো সেই আইনকে এনফোর্স করে। আইনকে এনফোর্স কারা করে? ল বানায় হলো আমাদের দেশের পার্লামেন্ট, আমাদের দেশের লেজিসলেচার, রাজ্যের আইনসভা। আর লকে এনফোর্স করে, লকে ইমপ্লিমেন্ট করে কি? এক্সিকিউটিভ, গভর্নমেন্ট। তাহলে এক্সিকিউটিভ যখন কোনো লকে ইমপ্লিমেন্ট করছে, ধরো ফর এক্সাম্পল পুলিশ কাউকে অ্যারেস্ট করছে, মানে কি? লকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। লকে যখন ইমপ্লিমেন্ট করা হবে, তখন কিন্তু ওই ল অনুসারে প্রপারলি যে প্রসিডিওর রয়েছে সেটাকে মেনে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন ধরো পুলিশ, তার ইচ্ছে হলো একজনকে অ্যারেস্ট করতে, পুলিশ তাকে কিছু প্রসিডিওর না মেনেই তাকে দুম করে অ্যারেস্ট করলো। তার মানে কি? আইন দ্বারা স্বীকৃত যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু পুলিশ মানেনি, তখন কিন্তু সেটা হবে না। আমি তোমাদেরকে তার আগে একটা আর্টিকেল বলি, আর্টিকেল 21, কারণ আর্টিকেল 21টা যদি তোমরা বুঝতে পারো, তাহলে অটোমেটিক্যালি তোমরা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এবং ডিউ প্রসেস অফ ল দুটো কনসেপ্টই বুঝে যাবে। আর্টিকেল 21-এ যেটা বলা আছে, নো পার্সন, অর্থাৎ কোনো মানুষকে ক্যান বি ডিপ্রাইভড, তাকে ডিপ্রাইভ করা যাবে না। নো পার্সন ক্যান বি ডিপ্রাইভড ফ্রম হিজ রাইট টু লাইফ, তার রাইট টু লাইফ থেকে তাকে ডিপ্রাইভ করা যাবে না, এক্সেপ্ট, এবার মেন কথাটা যেটা এখানে ইউজ হচ্ছে সেটা হলো এক্সেপ্ট প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তাহলে পুরো আর্টিকেলটা যদি আমি দেখি, ফার্স্ট অফ অল রাইট টু লাইফের মানে কি? রাইট টু লাইফ বা পার্সোনাল লিবার্টির মানে কি? ধরো আজকে আমি জেলে আছি, আচ্ছা তোমরাই আমাকে বলো, জেলে থাকা কি রাইট টু লাইফের মধ্যে পড়ে? প্রথমত রাইট টু লাইফের মানে কি সেটা আমরা, যেহেতু প্রপারলি আমাদের দেশের কনস্টিটিউশনে এর কোনো ডেফিনেশন নেই, তো ন্যাচারালি আমরা সুপ্রিম কোর্টের কাছে বারবার দ্বারস্থ হয়েছি যে রাইট টু লাইফকে যেন তারা প্রপারলি ইন্টারপ্রিট করে। বিকজ আমরা জানি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এরা কি করে? কনস্টিটিউশনের ব্যাখ্যা দেয়, কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করে। তো সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন কেসে রাইট টু লাইফকে খুব ব্রডার পার্সপেক্টিভে ডিফাইন করেছে। যেখানে সুপ্রিম কোর্ট মেন যে কথাটা বলতে চেয়েছে, যে দেখুন রাইট টু লাইফ মানে কিন্তু ওই শুধু শ্বাস নেওয়া শ্বাস ছাড়া ব্যাপারটা কিন্তু নয়, যেটা একটা প্রাণীদের ক্ষেত্রে, পশু পাখিদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ক্ষেত্রে রাইট টু লাইফ যদি বেসিক একটা ডেফিনেশন দিতে হয়, সেটা হলো এটা এমন একটা রাইট যেটা আমাদেরকে শুধু বাঁচার অধিকার দিচ্ছে তা নয়, এটা আমাদেরকে সম্মানের সাথে বেঁচে থাকার কথা বলছে। মানে রাইট টু লাইফ ইজ নাথিং বাট এ লাইফ উইথ ডিগনিটি, এ লাইফ উইথ রেসপেক্ট। এবং তার প্রচুর ইন্টারপ্রিটেশন সুপ্রিম কোর্ট বিভিন্ন কেসে করেছে। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল বলি, কেস পুটুস্বামী কেসে সুপ্রিম কোর্ট বলছে যে আমাদের রাইট টু লাইফ ভায়োলেট হবে, আমাদের রাইট টু লাইফ আমাদের থেকে কেড়ে নেওয়া হবে যদি আমাদের প্রিভেসি নষ্ট হয়। কারণ রাইট টু প্রাইভেসি ইজ এ ফান্ডামেন্টাল রাইট।
একটা মানুষের রাইট টু প্রাইভেসি তার আর্টিকেল 21 এর আন্ডারে পড়ে। আজকে যদি আমার কোনো প্রাইভেসি না থাকে, আমার আমি কার সাথে ফোনে কথা বলছি, আমি কি করছি না করছি, সবটাই যদি সরকারের নিয়ন্ত্রণে চলে যায়, সরকার যদি সবকিছুতে ইন্টারফেয়ার করে, ইন্ডালজ হয়ে যায়, তাহলে কিন্তু সেই রাইট টু লাইফের মধ্যে থাকবে না। তো সুপ্রিম কোর্টে এরকম প্রচুর ইন্টারপ্রিটেশন আছে। তাহলে সেখান থেকে আমি এটা বুঝতে পারছি যে জেলে থাকাটা, যদি আমাকে কেউ জেলে নিয়ে চলে যায় ফর ফর এক্সাম্পল ফোর্সফুলি, তাহলে জেলে থাকাটা নিশ্চয়ই রাইট টু লাইফের মধ্যে পড়ে না, পড়তে পারে না রাদার। কিন্তু তবুও তো মানুষ জেলে খাটছে। তার মানে আর্টিকেল 21 অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইট নয়। এটা অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইট নয়, ডেফিনেটলি এর কিছু এক্সেপশন, এর কিছু রেস্ট্রিকশন আছে, যেখানে বলা হচ্ছে নর্মালি কোনো একজন মানুষকে তার রাইট টু লাইফ থেকে বঞ্চিত করা যাবে না, বাট করা যেতে পারে যদি এক্সেপশন হিসেবে আসে, সেটা হলো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। অর্থাৎ একজন মানুষকে নর্মালি তার রাইট টু লাইফ থেকে বঞ্চিত করা যাবে না, কিন্তু এটা হতে পারে তখনই যদি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো হয়, অর্থাৎ আইন দ্বারা স্বীকৃত যে পদ্ধতি সেটা যদি ফলো হয়, তবেই কিন্তু একজন মানুষকে তার রাইট টু লাইফ থেকে বঞ্চিত করা যেতে পারে। তাহলে আজকে আমাকে পুলিশ যদি জেলে নিয়ে যায়, যদি আমাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তাহলে সেটা হতে পারে। বা ফর এক্সাম্পল তারপর যদি অ্যারেস্ট করার পর আমার ডিটেনশনের পর আলটিমেট ব্যাপারটা কোর্টে উঠবে, এবং তারপর যদি এটা প্রমাণ হয় যে সত্যি আমি একজন কনভিক্টেড, মানে আমি কনভিক্টেড প্রমাণ হলাম, আমি দোষী সাব্যস্ত প্রমাণ হলাম, পুলিশ আমার এগেনস্টে প্রপার চার্জশিট সাবমিট করলো, কোর্ট আমাকে কনভিক্ট করলো, তাহলে সেক্ষেত্রে তো আমার জেল হবে, আমার শাস্তি হবে। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি যদি জেল হয় বা আমার যদি শাস্তি হয়, সেটা তো রাইট টু লাইফ আমার বঞ্চিত হলাম আমি, না রাইট টু লাইফ থেকে আমি ডিপ্রাইভ হলাম, জেলে থাকা তো রাইট টু লাইফের মধ্যে পড়ে না। কিন্তু সেক্ষেত্রে চেক করে নিতে হবে যে আইন দ্বারা স্বীকৃত পদ্ধতিটা ফলো হয়েছে কিনা। কারণ যদি ফোর্সফুলি আমাকে কেউ জেলে ঢুকিয়ে দেয় বা আমাকে শাস্তি দেয়, সেটা তাহলে কিন্তু আমার রাইট টু লাইফের এগেনস্টে চলে যাবে। তাই রাইট টু লাইফ থেকে একজন মানুষকে বঞ্চিত করা যেতে পারে, ডিপ্রাইভ করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে যেন প্রপারলি আইন দ্বারা স্বীকৃত পদ্ধতি ফলো হয় সেটাও দেখতে হবে। তাহলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল বলছে এ পার্সন ক্যান অনলি বি ডিপ্রাইভড অফ দেয়ার লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। একজন মানুষকে তার লাইফ এবং পার্সোনাল লিবার্টি থেকে শুধু তখনই ডিপ্রাইভ করা যেতে পারে if the exact legally enacted procedure laid down by the legislature has been strictly followed। যদি আইনসভায় যে আইনের প্রপার প্রসিডিওর বলা হয়েছে সেটা যদি প্রপারলি ফলো হয়, তবেই কিন্তু একজন মানুষকে তার রাইট টু লাইফ থেকে বঞ্চিত করা যেতে পারে, নতুবা নয়। তাহলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আর রুল অফ ল কিন্তু একদমই এক নয়। রুল অফ ল মানে হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইন সমান চোখে দেখবে। আর প্রসিডিওর এস্টাবলিশড বাই ল হলো যখন এক্সিকিউটিভ কোনো কাজ করবে, তাকে আইন দ্বারা স্বীকৃত যে পদ্ধতি, যেটা প্রপারলি মানে লেখা আছে, যে প্রসিডিওর বলা আছে, সেটাকে প্রপার ফলো করতে হবে, তবেই একজন মানুষের রাইট টু লাইফ থেকে তাকে বঞ্চিত করা যেতে পারে, নতুবা নয়। তাহলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 21 এর ভেতরে রয়েছে, এবং এই কনসেপ্ট আমরা জাপানের যে কনস্টিটিউশন সেখান থেকে নিয়েছি। তাহলে আশা করি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, রুল অফ ল তোমরা বুঝতে পারলে। এবার আরেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলবো, ডিউ প্রসেস অফ ল। ডিউ প্রসেস অফ ল বেসিক্যালি আমাদের এই কথাটা আমাদের দেশে নেই, এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে, কিন্তু ডিউ প্রসেস অফ ল এর অ্যাপ্লিকেশন আমাদের দেশে রয়েছে। আমি তার আগে তোমাদেরকে দুটো ছোট ছোট কেস বলবো টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। যেমন ধরো আমি যদি বলি এ কে গোপালন কেস। এ কে গোপালন ছিলেন একজন কমিউনিস্ট নেতা, তাকে যখন অ্যারেস্ট করা হচ্ছে, তখন এ কে গোপালন সুপ্রিম কোর্টে যান এবং তিনি বলেন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন কিছু লতে। বলা হচ্ছে যে আমি নাকি জেলের বাইরে থাকলে আমি বাস জ্বালিয়ে দেব, ভাঙচুর করব আন্দোলনের নামে, তাই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এরকম কোনো কিছু আমি করব না। অর্থাৎ গলতটা অ্যারেস্ট করাতে নয়, আমাকে তো আইন মেনেই অ্যারেস্ট করা হয়েছে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো হয়েছে, কিন্তু আইনটাতে সমস্যা আছে, আইনটাই ফেয়ার বা যুক্তিসঙ্গত নয়। তখন সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু আর একটা কেস হচ্ছে 1978 সালে মেনকা গান্ধী কেস, যখন মেনকা গান্ধীর পাসপোর্ট নিয়ে নিচ্ছে আমাদের ভারত সরকার, তখন মেনকা গান্ধী বলছে যদি পাসপোর্ট নিয়ে নেয় তাহলে আমি বিদেশে যেতে পারবো না। আর সুপ্রিম কোর্টের রেকমেন্ডেশন অনুযায়ী রাইট টু ট্রাভেল টু অ্যাব্রড সেটাও একটা তোমার আর্টিকেল 21 এর রাইট টু লাইফের মধ্যে পড়ে। তাহলে পাসপোর্ট নিয়ে নেওয়াটা ঠিক হচ্ছে না। তখন সুপ্রিম কোর্ট সরকারকে বলে যে
মেনকা গান্ধীর পাসপোর্টটা যে নেওয়া হয়েছে, এক্ষেত্রে তো তার রাইট টু লাইফ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, তার বিদেশ যাওয়া যেটা তার রাইট টু লাইফের মধ্যে পড়ে সেখান থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এটা কি আইন মেনে হয়েছে? তখন সরকার বলছে হ্যাঁ আইন মেনেই হয়েছে, কারণ একটা আইন আছে সেটা হলো পাসপোর্ট অ্যাক্ট 1967। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে আমরা যদি চাই আমরা কারুর পাসপোর্ট নিতে পারি। কিন্তু সমস্যাটা হলো এই আইনের সমস্যা। সুপ্রিম কোর্ট বলছে এই আইনটা তো ঠিক নয়, চাইলেই কারুর পাসপোর্ট যদি নেওয়া হতে পারে তাহলে সেখানে একটা আরবিটারিনেস রয়েছে। অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে যে আইন মেনেই কাজ হচ্ছে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো হচ্ছে, কিন্তু প্রবলেম হলো দ্য প্রবলেম এক্সিস্ট ইন দ্য ল ইটসেলফ। প্রবলেমটা আইনের ভেতরেই রয়েছে, আইনটাই ফেয়ার জাস্ট বা রিজনেবল নয়। তাই ডিউ প্রসেস অফ লতে সুপ্রিম কোর্ট মেনলি মানেকা গান্ধী কেসে এই ইন্টারপ্রিটেশনটা করছে যে একজন মানুষকে তার রাইট টু লাইফ থেকে বঞ্চিত তখনই করা যাবে যখন প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো হবে, এবং তার সাথে আমাদের দেখে নিতে হবে যে যে আইনটার কথা বলা হচ্ছে, যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যে লটার কথা বলা হচ্ছে, সেই লটাও যেন মানে আনফেয়ার না হয়, সেটা যেন প্রপার ফেয়ার, সেটা যেন জাস্টিস দিতে মানে জাস্টিস দিতে পারে মানুষকে, মানে জাস্ট এবং রিজনেবল, মানে তার যেন একটা যুক্তিসঙ্গত ব্যাপার থাকে, তবেই কিন্তু আমরা আলটিমেট মানুষটাকে তার রাইট টু লাইফ থেকে বঞ্চিত করতে পারি। অর্থাৎ ডিউ প্রসেস অফ ল এর ইমপ্লিকেশনও কিন্তু আমরা আর্টিকেল 21 এর ভেতরেই পাচ্ছি। তাহলে যদি আমি ব্যাপারটাকে সাম আপ করি, সেটা হলো রাইট টু ল, রুল অফ ল মানে নোবডি ইজ অ্যাবভ ল, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সবাইকে আইন সবার সমান চোখে দেখবে, ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14 যে কনসেপ্ট আছে। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল মানে হলো একটা আইনে যে প্রসিডিওর কথা বলা আছে সেই প্রসিডিওর মেনে পুলিশকে বা যে কোনো এক্সিকিউটিভকে একজন মানুষকে অ্যারেস্ট করতে হবে, বা তার যে তোমার তোমার আর্টিকেল 21 তার যে এ আছে, তোমার কি বলে আর্টিকেল 21 তার যে রাইট টু লাইফের কথা বলা আছে, সেখান থেকে তাকে বঞ্চিত করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আইন দ্বারা স্বীকৃত পদ্ধতি মেনে চলতে হবে। আর ডিউ প্রসেস অফ ল হলো শুধু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো করলে হবে না, যে আইনটা ফলো করে অ্যারেস্ট করা হচ্ছে, যে আইনটার প্রসিডিওরটা দেখা হচ্ছে, সেই আইনটা নিজে কতটা যুক্তিসঙ্গত, সেই আইনটা কতটা ফেয়ার, কতটা জাস্ট, সেটাও চেক করতে হবে, তবেই একজন মানুষকে তার রাইট টু লাইফ থেকে বঞ্চিত করা যাবে। তো আশা করি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এইভাবে তোমরা যদি আমাদের সাথে থাকো, লার্ন ইজিতে যদি শুধু আমার নয় অন্যান্য আমাদের স্যার বা ম্যাডামদের ক্লাস দেখো, আমার মনে হয় অনেকটাই কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাদের চলে আসবে, এবং সেটা আলটিমেট তোমাদের এক্সামে অনেকটা সাহায্য করবে। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।